চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায়, বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষা। রমনা সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট, চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। পহেলা বৈশাখেই চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড, বছরে ২৫০০ টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হয়েছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা, 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। আগামী সপ্তাহ থেকে সহজে মিলবে ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাভাবিক সম্পর্কে দুই দেশের জনগণের লাভ দেখছেন প্রণয় বর্মা। এবং হরমুজ প্রণালীতে অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের। ইরানের বন্দর ব্যবহার করে জাহাজ চলাচল বন্ধ, জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা তেহরানের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুত সারা দেশ। জেলায় জেলায় নাচ গান সহ বসেছে মেলা। এদিকে বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রার জন্য হাতি, ঘোড়া সহ নানা ধরনের মুখোশ তৈরিতে শেষ সময়ের ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। বিদায় নিচ্ছে পুরনো বছর। নাচ গান আর বর্ণিল আয়োজনে বর্ষবরণে প্রস্তুত দেশ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে ও গানে পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি বর্ষবরণের প্রস্তুতি। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে সুরমা নদীর পাড়ে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি উৎসব ও পহেলা বৈশাখের প্রস্তুতি। উচ্ছ্বসিত সব বয়সী মানুষ। সবার মাঝে রং ছড়িয়ে যাক, বাংলাদেশ সমৃদ্ধশালী হোক। পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে পৌঁছে দেয়। বরিশাল নগরীতে বসেছে 3 দিন ব্যাপী মেলা। চৈত্র সংক্রান্তির মেলা দেখতে বড়দের সঙ্গে মেলায় আসে শিশুরাও। চারুকলার উদ্যোগে সিটি কলেজ মাঠে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ হয়েছে। চৈত্র মাসের শেষ দিনে বহু বছর ধরে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তির মেলার আয়োজন করা হয়। মাটির তৈরি খেলনা, তৈজসপত্র, মুড়ি মুড়কি, নানা খাদ্য সামগ্রীর বাহারি দোকান বসেছে মেলায়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাংলা নতুন বছরের শুরু। দুঃখ গ্লানিকে বিদায় দিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট। হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চারুকলা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা হুমকি নেই। কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে রঙের ছোঁয়া। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও সূর্যের মোটিভ। বাউলদের উপর হামলার প্রতিবাদে নির্মাণ করা হয়েছে দোতারা। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। সমবেত কণ্ঠে গান ও আবৃত্তির মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রস্তুতি সেরেছে ছায়ানট। ভোরের আলো ফোটার আগে শিশির ভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে এবারের প্রভাতী আয়োজন। 8টি সমবেত ও 14টি একক সঙ্গীত এবং 2টি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রস্তুতি আসলে শুরু হয়েছে আরও মাস তিনেক আগে থেকে, এবং নানান রকম মহড়া, কি করব, কি ধরনের ভাবনা থাকবে ইত্যাদি করতে করতে আজকে আমরা চূড়ান্ত মহড়াটি করছি। আমাদের বর্ষ ভাবনা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এবং আমরা চাইব যে আমরা যেন অভয় মনে গানটা গাইতে পারি। পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে নিরাপত্তা মহড়া দিয়েছে র্যাব। এলিট ফোর্সের মহাপরিচালক জানান, নাশকতার কোনো শঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে,
সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত গোটা জাতি। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণ উৎসব ঘিরে রঙিন পাহাড়ি জনপদ। পার্বত্য জেলাগুলোতে নানা আয়োজনে বিজু, সাংগ্রাই, বৈশুতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে পুরনোকে বিদায় আর নতুন বছরকে বরণের উৎসব। ভোরের আলোয় চেঙ্গি নদীর তীরে ঐতিহ্যবাহী রিনা রিসাই পোশাক পরে জড়ো হন ত্রিপুরা তরুণ তরুণীরা। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে হারিবৈশু উদযাপন করেন তারা। বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, জবা সহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করেন তরুণ তরুণীরা। স্নান করে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে কৈবুমা পূজা করার জন্য আসি। বৈশাখী উৎসবের মতো মাতোয়ারা পার্বত্য জেলার রাঙ্গামাটি চৈত্র সংক্রান্তির দিনটিকে মূল বিজু হিসেবে উদযাপন করেন কয়েকটি নৃগোষ্ঠী। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবনে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগাই। ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন 11টি নৃগোষ্ঠীর মানুষ। পরে পাড়ায় পাড়ায় তরুণ তরুণীরা অংশ নেন জলকেলি উৎসবে। পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে 3 দিন ব্যাপী মারমাপল্লিতে চলবে সাংগাই উৎসব। তানজিল হাসনাত, সময় সংবাদ। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। টাঙ্গাইলে মঙ্গলবার কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে প্রস্তুতি পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষিকার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষিকার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। কৃষক কার্ডে বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। এর মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে সচিবালয়ে তিনি জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রফতানি মাত্র 3%-এর কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থার পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। কৃষিতে যদি কিছু জোনিং এর কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে,
আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় কিছু জোনিংয়ের মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারেও আজকে কথা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলার 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক কার্ড প্রকল্পের অধীনে টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। হজযাত্রা সহজ ও নিরাপদ করতে নুসুক কার্ড চালু। মুসল্লিদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিমান প্রতিমন্ত্রীর। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1453 জন। বৈশিষ্ট্য ও উপসর্গেও এসেছে ভিন্নতা। এবার 6 মাসের কম বয়সী শিশুর পাশাপাশি সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। যদিও এখনই একে নতুন ধরন বলতে রাজি নন বিশেষজ্ঞরা। নিশ্চিত হতে চলছে গবেষণা। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক ছোঁয়াচে হামরোগ। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই 9 মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের, উদ্বিগ্ন চিকিৎসকরাও। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে। অনেকবার দেখাইছে, ওখানে যেয়ে বলে অ্যালার্জির টেপেটা নিয়ে যান, সমস্যা নাই। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। এবার শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি 340 জন রোগীর মধ্যে 50 জনই প্রাপ্তবয়স্ক। একই চিত্র অন্য হাসপাতালেও। আক্রান্তরা বলছেন তারা অন্য রোগীর সংস্পর্শে ছিলেন। আরেকটার লগে যে রুম, ওনার ছোট মেয়ের হয়েছিল পরে ওই ঘরে গিয়েছিলাম, পরে দেখতে এরপর থেকে আমার হয়েছে। হাম একটি খুবই ছোঁয়াচে একটি রোগ। হ্যাঁ, তো বলা হয়ে থাকে একজন হাম রোগী প্রায় 18 জন রোগীকে ইনফেক্ট করতে পারে। আমাদের হাসপাতালে বর্তমানে প্রায় 50 জনের মতো 20 বছরের উপরের রোগী হাম নিয়ে ভর্তি আছে, হামের জটিলতা নিয়ে ভর্তি আছে। এবার উপসর্গেও এসেছে ভিন্নতা। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না। তবে গবেষণা শুরু হয়েছে। নিশ্চিত হতে সময় লাগতে পারে 6 মাস। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে দ্বিতীয় দিনের মতো দেয়া হয়েছে হামের টিকা। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000, এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়। আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন প্রবাসী সময়। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও বিজনেস ভিসা স্বাভাবিক করতে সম্মত হয়েছে ভারত। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরাতে চায় বলেও জানান তিনি। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিদায়ী ভারতীয় হাই কমিশনার। বৈঠকে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। The relationship is growing and exchanges are becoming normalized. I think we will have more and more of these cooperation connectivity links. We will develop them and that's our focus, how to build better connectivity between our two countries. এদিকে বিএনপি সরকার গঠনের পর দিল্লি সফর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। পরে হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলো ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতেও আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল দেয়ায় সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। লুটপাট করা লাগে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে ব্যবসায়ীদের ওপর এনবিআর কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কথা জানান তিনি। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সেমিনার। ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী উদ্যোক্তারা। দাবি জানান কর হার কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার, ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা। আমরা যখন ইনভয়েস করি, there is no scope of under invoice, there is no scope of over invoice. কিন্তু যখন চিটাগাং পোর্টে আসে, অ্যাসেসমেন্ট করার সময় $150-200 লোড দিয়ে দেয়। এখানে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট সবার আগে প্রায়োরিটি পাচ্ছে, বাট লোকাল ইনভেস্টার্স আর লেফট বিহাইন্ড। আমাদের কথা কিন্তু কেউ শুনছে না। আমার ব্যাংকিং সেক্টর বলেন, এখন নতুন করে যে জ্বালানি সংকটের বিষয়টি আসছে, এগুলো যদি আমরা অ্যারেস্ট করতে না পারি, এগুলো যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে উই উইল বি ফেসিং আ ভেরি devastating consequences, catastrophic consequences সামনের দিনে আছে। এই সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আসছে বাজেটে ব্যবসায়ীদের উপর কোনো চাপ দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিগত সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এনবিআর, ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে। 2 মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হতো না বলেও প্রাক বাজেট আলোচনায় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। যে এলএনজি আমরা কিনতাম $10, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। ক্রুড অয়েল আমরা কিনতাম $60, সেটা কিনতে হচ্ছে $116। প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। ব্যবসা সহজ করতে অগ্রিম কর বাতিল করার দাবিও উঠে আসে ডিসিসিআই এর আলোচনায়। আগামী বাজেট এবং বাজেট পরবর্তী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবসরে থাকা বিচারপতিদের লাভজনক পদে নিয়োগের সুযোগ সুপ্রিম কোর্টের ওপর প্রভাব ফেলতে পারে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। হাইকোর্টে বিচার করতে বসে চিন্তা করবেন কোন ল চেম্বারের বেশি আরবিট্রেশন আছে, রিটায়ারমেন্টের পরে আমার কিছু আরবিট্রেশন লাগবে,
সেই জায়গাগুলো আপনারা লক্ষ্য করছেন। রিটায়ারমেন্টের পরে কোনো জাজকে এরকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে, ঝুলিয়ে রাখলে এই প্রতিষ্ঠানে ধাক্কা আসবে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ধাক্কা আসবে। প্রবাসের সময় আরও থাকছে। মানবের চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি না দেওয়ার হুমকি, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি। র্যাবের জালে প্রধান অভিযুক্ত মঈন সহ 7 জন, 4 আসামি 4 দিনের রিমান্ডে। হজ যাত্রীদের সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এই হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে হজ যাত্রীদের সার্বিক সেবা সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থাপনা নুসুক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীতি নির্ধারকরা। এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৭৮,৫০০ জন, যার মধ্যে প্রায় ৪,৫০০ জন যাবেন সরকারি উদ্যোগে, বাকিরা বেসরকারি এজেন্সির মাধ্যমে। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে চালু হয়েছে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড। সোমবার রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথমবারের মতো প্রি অ্যারাইভাল নুসুক কার্ড চালু হয় হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রথমবারের মতো আজকে আমাদের হাজী সাহেবরা দেশ থেকে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পেতে যাচ্ছেন। এটি আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং সহজ করার জন্য একটি বড় স্টেপ ফরওয়ার্ড। আসন্ন হজ মৌসুম রয়েছে, সেটিকে আরো কিভাবে আধুনিক, সময় উপযোগী এবং হাজি বান্ধব করা যায় সেগুলো নিয়ে সরকার ইনশাল্লাহ কর্মকাণ্ড অব্যাহত রাখবে। হজ যাত্রায় মুসল্লিদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলি যদি সুন্দরভাবে না করা হয়, তা তাদের এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে, এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। প্রযুক্তি নির্ভর এই কার্ডের মাধ্যমে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে 100 টাকার রিচার্জে 38 টাকায় যায় রাষ্ট্রীয় কোষাগারে। এতে গ্রাহকের ওপর তৈরি হচ্ছে বাড়তি চাপ, আর আসছে বাজেটে সরকার এই শুল্ক কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেবাদাতাদের ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান বিটিআরসি চেয়ারম্যানের। বিটিআরসির হিসেবে 18.5 কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। বর্তমানে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 23%, কার্যকরী ভ্যাট 18% ও সারচার্জ দিতে হয় 1%। সব মিলিয়ে 100 টাকা রিচার্জে কর বাবদ 38 টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা, সেবা পান মাত্র 62 টাকার। সোমবার ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্ক হার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকারের ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্স রেটটা কি করে কমায় আনতে পারি যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। 12 কোটি 80 লাখ গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে গেলে এই দাম, ইন্টারনেটের দাম, আমি সবসময় বলি জলের দামের মতো নিচে নেমে আসতে হবে। টেলিকম খাতের সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায়, তাহলে খুব দ্রুতই কিন্তু আরো অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়া হবে বলেও জানান নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাঠামোর মধ্যে ঢুকে পড়ায় গণমাধ্যম প্রগতিশীল হতে পারছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার বিকেলে রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে এ কথা বলেন তিনি। প্রাতিষ্ঠানিকভাবে প্রগতিশীল হলে নতুনের পাশাপাশি পুরনো গণমাধ্যমও জনপ্রিয় হতে পারে। এর আগে প্রগতিশীল সাংবাদিকদের জন্য বিকল্প গণমাধ্যম গড়ে তোলার চেয়ে মূলধারার গণমাধ্যমে পরিবর্তনের চেষ্টা বেশি কার্যকর শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন মন্ত্রী। পরে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। প্রতিষ্ঠানগতভাবে যদি প্রগতিশীল হওয়া যায়,
তখন কিন্তু বিকল্প গণমাধ্যম বা নিউ মিডিয়ার সঙ্গে কিন্তু তখন আর তার কোনো ব্যবধান হবে না। যেহেতু রাষ্ট্রের নীতি নির্ধারকের দায়িত্বে আমি ব্যক্তিগতভাবে আছি, সে কারণে আমি এই জ্ঞান নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি যে প্রতিষ্ঠানগুলিকে, প্রচলিত কাঠামোগুলিকে কীভাবে প্রগতিশীল করা যায়। তথ্য উপাত্ত সংগ্রহে বিবিএস এর দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেছেন খোদ সংস্থার মহাপরিচালক। আর এই জন্যই সরকারি তথ্যের উপর এখনো মানুষের পুরোপুরি আস্থা আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। অ্যাবসলিউটলি কারেক্ট বা অ্যাবসলিউটলি ফাইন বলে কিছু নাই, সবকিছুই আসলে রিলেটিভ। জিডিপির আকার, মজুরি সূচক ও মূল্যস্ফীতি, জনসংখ্যা গণনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। কিন্তু সরকারি এই সংস্থার তথ্য উপাত্ত নিয়ে রয়েছে নানা বিতর্ক, অবিশ্বাস। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস ভবনে ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন ও জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেও তথ্য উপাত্ত সংগ্রহে বিবিএস এর দুর্বলতার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। আমরা সেকেন্ডারি সোর্স থেকে ডাটা কালেক্ট করি। বেসিক্যালি আমাদের প্রায় 40% ডাটা আসে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা, এবং প্রায় 40% ডাটা আসে আমাদের যেগুলো আমরা সার্ভের মাধ্যমে পাই, এবং বিভিন্ন সময় সার্ভে হওয়ার কারণে সার্ভে ডাটাগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়, আপডেট করে নিতে হয়। আর রাফলি 20% ডাটা আমরা সরাসরি আমরা সংগ্রহ করি। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এবার সেই অবিশ্বাস দূর করা এবং জনসাধারণের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেকটি সেক্টরেই যদি তথ্য সংগ্রহের জায়গাগুলো স্পষ্ট হয়, তখন আপনার ওভারল্যাপিংও বন্ধ হবে। কারণ অনেক ক্ষেত্রে আপনার এস্টিমেশনের মধ্যে ওভারল্যাপিংও হতে পারে। আপনি মানে জিডিপির ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে ওভারল্যাপড ইনফরমেশনকে কি বলে, ডেটাকে আপনি নিচ্ছেন, আপনি একই খাতকে দুইবার হিসাব করছেন বা একই বিষয়কে হতে পারে। সেই জায়গাগুলো বন্ধ করার ক্ষেত্রে অনেক বেশি ডেটা সংগ্রহের প্রাতিষ্ঠানিক জায়গাগুলো ঠিক করবে। পরিসংখ্যান প্রকাশে এখনো বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় পক্ষের উপাত্তের উপর নির্ভরশীল বিবিএস। এই ধারা থেকে বের হয়ে সরাসরি উপাত্ত সংগ্রহের উপর জোর দেন আলোচকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে প্রতিদিন সুদের হার প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। বাজারের লেনদেনের উপর নির্ভর করে প্রতিদিন সকালে রেফারেন্স নির্ধারিত হবে। সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঋণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইস্তেকমল হোসেন। আগামী 15 এপ্রিল ব্যাংক থেকে ঋণ, আর্থিক চুক্তি, বিনিয়োগের সুদের মানদণ্ড নির্ধারণে বাজার ভিত্তিক বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট বোফর ও ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট ডোমোর রেফারেন্স রেট চালু হচ্ছে। এটি শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে নয়, ভবিষ্যৎ লেনদেন ও বাজার পরিকল্পনায় সরকারের ক্রয় বিক্রয়, শিল্পের আমদানি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। থেকে সফরে এসছে, অর্থাৎ যুগোপযোগী কিছু ইস্যুস থাকে, সেই ইস্যুস থেকে এই জিনিসটা কাজ করা হয়। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, স্টেক হোল্ডারগণ দিনের প্রথমে জিনিসটা দেখে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আবার একইভাবে যদি বলি যে আজ আমরা একটা ট্রানজ্যাকশন করলাম, একটা ডিল করলাম, আমরা ফরওয়ার্ড করলাম, যে ফরওয়ার্ড অনুযায়ী যে আজ থেকে 3 মাস পরে বফরের যে রেটটা হবে সেই রেটের সাথে কোনো বেঞ্চমার্ক আমরা অ্যাড করে 0.2 বা 0.3 এরকম অ্যাড করে এটা ডিসিশন নেওয়া যাবে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। চাঁদা না দেয় রাজধানীর সিকেডি হাসপাতালে তৈরি করা হয় ভীতিকর পরিস্থিতি। হেনস্থা করা হয় মানবিক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামকে। এই ঘটনায় অভিযুক্ত মঈন ও তার 6 সহযোগীকে ঢাকা ও নড়াইল থেকে গ্রেফতারের পর এই তথ্য জানায় র্যাব। পরে 4 আসামিকে 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। 10 এপ্রিল রাতে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈনুদ্দিন মঈন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে না চাওয়ায় তারা মব সৃষ্টি করে। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে এলে তৈরি হয় চাঞ্চল্য। পরদিন শেরেবাংলানগর থানায় মঈন সহ 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মামলার পর থেকে ছায়াতদন্ত নামে র্যাব সংস্থাটির একাধিক টিম অভিযানে নামে। নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের পর সুমন ও লিটনকে গ্রেফতার করা হয় শেরেবাংলানগর থেকে। মিরপুরে অভিযানে গ্রেফতার হন শাওন, স্বপন, ফালান ও রুবেল। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের
গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছিল। সোমবার সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করছিলেন। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। গ্রেফতারকৃতদের বাইরে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় নতুন আশ্রয় পেয়েছে শিশুটি। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে পলিথিন থেকে নবজাতক উদ্ধারের 12 ঘণ্টা পর মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেটের লামাকাজি থেকে ফিরছিল একটি সিএনজি অটোরিকশা। বিশ্বনাথের ধলিপাড়া পিচের মুখ এলাকায় বিকল হয় গাড়িটি। এ সময় হঠাৎই শিশুর কান্নার শব্দে থমকে দাঁড়ান চালক। অনুসরণ করে সামনে এগিয়ে দেখেন কাঁথায় মোড়ানো ফুটফুটে এক নবজাতক। তাৎক্ষণিক মেয়ে নবজাতককে উদ্ধার করে থানায় খবর দেন অটোরিকশার চালক। পরে নেওয়া হয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বন্ধ হয়ে গেছে গাড়ি বন্ধ হইতেই শুনি আমি যেমন একটু এটা শব্দ কিলার লাগাম ওই সাইডে দিয়ে চাইছিলাম আর খেয়াল পেশা করবো এর মধ্যে দেখি বাচ্চাটাকে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে এসেছি। এ বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছি। এর আগে একই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের একটি মাঠ থেকে পলিথিনে মোড়ানো ছেলে নবজাতককে উদ্ধার করেন এক দম্পতি। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকটির। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গাইবান্ধায় কয়েকজন মেয়ে শিক্ষার্থীর কাছে মোবাইল নম্বর ও ফেসবুক আইডি চেয়ে না পেয়ে হেনস্থার অভিযোগ উঠেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার দুপুরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ডাক বাংলো মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিশু নিকেতন অ্যান্ড মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আসা মেয়ে শিক্ষার্থীদের ফোন নাম্বার ও সামাজিক মাধ্যমের আইডি চায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র। মেয়েরা এমন প্রস্তাবে রাজি না হলে মেলা থেকে ফেরার পথে কয়েকজন শিক্ষার্থী তাদের হেনস্থা করে। এই পরিস্থিতিতে মেয়ে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন অভিভাবকরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থার নেয়ার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ আরোপ। বাংলাদেশ সময় রাত 8টা থেকে এই অবরোধ শুরু হয়। ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া যে কোনো জাহাজে আটক কিংবা জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে অবরোধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় রাত 8টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এ প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। মার্কিন অবরোধ ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে বিশ্ব তেলের বাজার। একদিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়েছে। এর আগে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সব বন্দরে বিদেশি ও স্থানীয় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্য দেশের পতাকাবাহী জাহাজ যারা ইরানি বন্দর ব্যবহার করবে না তারা অবরোধের আওতায় পড়বে না। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We had a meeting that lasted 21 hours. We understand the situation better than anybody.
এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে আবারও হামলা শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। অবরোধ ও সম্ভাব্য হামলার মুখে নিজেদের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছে ইরান। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ক্ষমতার লড়াইয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির বাক্যযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। প্রথম দফার ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই প্রচারে গতি বাড়িয়েছেন দুই দলের শীর্ষ নেতারা। কথার লড়াইয়েও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিজেপির শীর্ষ নেতারা এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন এলাকায় সভা করছেন। অন্যদিকে প্রায় 1.5 মাস ধরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে প্রচারে আছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি। বিজেপির প্রচারের জবাবে তৃণমূলও জোরালোভাবে মাঠে রয়েছে। বীরভূমের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলার দিকে খারাপ নজর দিলে সাধারণ মানুষই তার জবাব দেবে। এর আগে শিলিগুড়িতে এক সভায় নরেন্দ্র মোদী বলেছেন 294 আসনেই তিনি নিজেই লড়ছেন। এই মন্তব্যেরও পাল্টা জবাব দেন মমতা। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ বিচক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে মানুষ। বিজেপি তাদের পুরনো ইস্যু অনুপ্রবেশকে আবার সামনে এনেছে। একই জেলায় আলাদা সভা থেকে অমিত শাহ তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এসআইআর হচ্ছে, অনুপ্রবেশকারীদের নাম বের হচ্ছে। মমতা দিদি নির্বাচন কমিশনের বিরোধ করছে। আপনারাই বলুন, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চান কিনা? আর মমতা দিদি তাদের বাঁচাতে চাইছেন। অন্যদিকে তৃণমূল তুলে ধরছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের বিষয়টি। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করে প্রায় 91 লাখ ভোটারের নাম বাদ দিয়েছে। বিজেপিও উল্টো তৃণমূলের ভোট ব্যাংক শূন্য হওয়ায় খোঁচা দিতে ছাড়ছে না। আগামী দিনে এই ধর্মের ভিত্তিতে যারা ভোট লড়ে তাদেরকে অন্তত পশ্চিমবঙ্গের রাশ হাতে তুলে দেওয়া যাবে না। একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। ওগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে। এদিকে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্রাইব্যুনালে আবেদনকারীরা চলমান নির্বাচনে ভোট দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই ভোটার তালিকা চূড়ান্ত হয়। তাই পরে নতুন করে নাম যোগ বা বাদ দেওয়ার সুযোগ থাকে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করতে সরকারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা বলছেন, সঠিক চ্যানেলে বৈধ হয়ে কাজ করতে পারলে দেশের রেমিটেন্স প্রবাহে আসবে অভাবনীয় গতি। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আমূল পরিবর্তনে একমত হয়েছে দুই দেশ। এবার অনিয়মিত হয়ে পড়া লাখো বাংলাদেশিকে আইনি বৈধতা দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ প্রবাসীরা। বলছেন, সঠিক চ্যানেলে বৈধ হয়ে কাজ করতে পারলে একদিকে তাদের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে দেশের রেমিটেন্স প্রবাহে আসবে অভাবনীয় গতি। 1 মাসের বেতন দিলে মনে হয় 4 মাস 5 মাসের খাবার বিল দিতেই চলে যায়। দেশে টাকাটা ছাড়বে কিভাবে, দেশের সংসার চলবে কিভাবে? দালালের খপ্পরে পড়ে বিভিন্ন প্রবাসী অবৈধ হয়ে যায়, যার কারণে অনেকে কাজ পায় না, অবৈধ পথে চলে যায়। মালয়েশিয়ার মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য যে নতুন উদ্যোগ গ্রহণ করছে, এটা অত্যন্ত ভালো। বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, অনেক স্বস্তি অনুভব করতেছি আমরা। 2026 সালের প্রথম 1.5 মাসেই মালয়েশিয়ায় আটক হন অন্তত 7,500 অবৈধ অভিবাসী। তাদের বেশিরভাগই বাংলাদেশি। অনিয়মিত হয়ে পড়া কর্মীদের আইনি বৈধতার জন্য কার্যকর সমঝোতার তাগিদ প্রবাসীদের। মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির সুসংবাদের পাশাপাশি যারা বর্তমানে দুঃসহ সময় পার করছেন, তাদের বৈধকরণের বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ।
দালালের হাতে জিম্মি হওয়া এই প্রবাসীদের স্বপ্ন কি সফল হবে, নাকি অবৈধতার তকমা নিয়ে ফিরতে হবে শূন্য হাতে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রবাসীদের মনে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে চতুর্থবারের মতো উদযাপিত হলো বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। 22 এপ্রিল অঙ্গরাজ্যটির রাজধানী আলবানির সিনেটে উদযাপিত হবে বর্ষবরণ উৎসব। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের আকর্ষণের প্রতীক নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে নতুন প্রজন্মের বাংলাদেশিদের মনোমুগ্ধকর পরিবেশনা। চন্দ্রা ব্যানার্জির পরিচালনায় প্রায় 60 জন শিল্পীর নৃত্য মাতিয়ে তোলে দর্শকদের। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে সারাদিনের আয়োজনে উপস্থিত ছিলেন অগণিত মানুষ। আলো ঝলমলে টাইমস স্কয়ারে সমবেত প্রায় 100 শিশু। তাদের কণ্ঠে রবীন্দ্রনাথ, নজরুল, লালনের গান। টাইমস স্কয়ারের আলো যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের সন্তানেরা যাদের জন্ম এই আমেরিকাতে, তারা আজকে আমাদের সাথে তারা গান গাইছে। তারা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তারা গেছে লালনের গান। বিভিন্ন স্টেট থেকে এখানে মানুষজন এসেছে। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মকে সম্পৃক্ত করা। একই মঞ্চে দলীয় সঙ্গীতে অংশ নেন নিউ ইয়র্কের শতাধিক শিল্পী। পুরো টাইমস স্কয়ারে তখন বাংলা সংস্কৃতির আবহ, সেই সঙ্গে ছড়িয়ে দেন শান্তির বার্তা। ছিল যুদ্ধ বন্ধের আহ্বানও। এখানে ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর করে বাঙালি আনায়, ওদের নাচ শেখানো হয়, গান শেখানো হয়, সবকিছু দেখে ভীষণ ভালো লেগেছে। আর আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। আমার মেয়ে অনেক মজা করেছে দেখে। এর আগে বিকেলে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। শেষে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাস। নিউ ইয়র্ক শহরে বসবাস করেন 800রও বেশি ভাষাভাষী জাতিগোষ্ঠীর মানুষ। এর মধ্যে হাজার হাজার বাংলাদেশি আজকে নববর্ষ উদযাপন করেছেন। আর কয়েক লাখ মানুষ বাংলা নববর্ষ, বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও সংস্কৃতি উপভোগ করেছেন, যা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের, তা বলছেন আয়োজকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। সুদূর প্রবাসেও নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনি রবি 2 দিনই কানাডা টরন্টোতে ছিল বর্ষবরণের নানা আয়োজন। বৈশাখী মেলা, গান বাজনায় ছিল বাংলা নতুন বছর বরণ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। এ যেন বাংলার চিরচেনা সেই বৈশাখী মেলা। শাড়ি, চুড়ি, পিঠে পুলি সবই এক ছাদের নিচে, আর পাশেই মঞ্চ মাতাচ্ছেন বাংলা গানের তালে সেই মেলায় যাইরে। কাগজে কলমে বৈশাখ শুরু না হলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উৎসবের এই আয়োজন ছিল পুরোটাই বৈশাখী আমেজে। মেলা বলতে যতটুকু বোঝায় নাচ, গান, বাহারি পণ্যের সমাহার, বাচ্চাদের খেলনা সবই আছে। যখন আমরা দেশে উদযাপন করি, তার চেয়ে যখন দেশের মায়া ছেড়ে আমরা বিদেশে চলে আসি, তখন আমাদের আসলে বৈশাখীর টানটা আরো বেড়ে যায়। বৈশাখকে আমরা উদযাপন করতে পারছি, মানে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি। বাঙালি যা কিছু হয়, যা কিছু আয়োজন, সবকিছু আসলে অনেক কিছু মনে করিয়ে দেয়। বাংলা, বাংলা ভাষা, আমাদের ঐতিহ্য। লাল সাদা পোশাক আর বাঙালিয়ানা সাজ, এমন আয়োজন কিছু সময়ের জন্য হলেও ঘুচিয়ে দেয় হাজার মাইলের দূরত্ব। শাড়ির দোকান, গহনার দোকান, তারপর সবকিছু প্রায় 40টার মতো দোকান এখানে ছিল, স্টল বসেছিল, সব মিলিয়ে ফাটাফাটি। আমরা বটমূলে যে মজাগুলো আমরা করি, আজকে হাইমাসের জন্যই কিন্তু আমরা এই শীত প্রধান দেশে এত সুন্দর একটা বড় জায়গায় অনেক বড় পরিসরে আমরা আজকে পহেলা বৈশাখ উদযাপন করেছি। বাংলা নববর্ষকে বরণ করে নিতে কানাডার টরন্টোতে সপ্তাহ জুড়েই বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে এমন নানা আয়োজন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। হেলসিঙ্কির সিনেট স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা শেষে বৈশাখী মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আসরে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু।
কয়েক হাজার মাইল দূরে তবুও একই সুর বইছে, যে গানের আবাহনে বরণ করা হয় বাংলার নতুন বছর। প্রতি বছরের মতো ফিনল্যান্ডের এসপো শহরে সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা ফিনল্যান্ডের আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব। এই আয়োজন দেশটিতে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় মিলন উৎসব বলে পরিচিত। এখানে প্রকৃতি ভিন্ন, আবহ অন্য। এ সময় এখানে বৈশাখী ঝড়ের নেই কোনো আভাস, তবুও বৈশাখের রঙে রাঙা চারপাশ। একদিকে মঞ্চে গান, নাচ আর কবিতা, অন্যদিকে জমজমাট বৈশাখী মেলা। পিঠাপুলি, মিষ্টান্ন, হাওয়াই মিঠাই সহ বাঙালি ঐতিহ্যের সব খাবারের পসরা বসেছে এই মেলায়। পাশাপাশি শাড়ি গহনার স্টলের ভিড় ছিল চোখে পড়ার মতো। এটা আমার দ্বিতীয় বৈশাখ দেশের বাইরে। গতবার আসলাম গেস্ট হয়ে, এবার একটা স্টল দিয়েছি, ভালোই সাড়া পেয়েছি, সবকিছু মোটামুটি সোল্ড আউট। বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম এখানে আপনার এত সুন্দরভাবে হয়, এটা আসলে আমি জানতাম না। বাংলাদেশ থেকে বসে আসলে এগুলো বোঝা যায় না। বাংলাদেশের একটা পরিবেশ, এখানে এসে বাংলাদেশে অনেক জিনিস দেখতেছি, এরকম আমি যেগুলো মিস করতেছিলাম সব এখানে দেখতে পারতেছি আসার পর। মেলায় বাড়তি নজর কাড়ে প্রত্যাশা বইঘর। প্রবাসেও বাংলা সাহিত্যপ্রেমীদের যেন দুদণ্ড সুখ দিয়েছে এই স্টল। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন মন জড়িয়েছে দর্শনার্থীদের। একটা পরিবেশ যেখানে বাংলাদেশকে অনুভব করতে পারছি। আমি 18-19 বছর থেকে ফিনল্যান্ডে থাকি, তো ফার্স্ট টাইম এটাতে আসলাম, তো ভালোই লাগছে। অনেক মানুষ, অনেক পরিচিত মুখ, সেই যাদের পুরাতন যারা ছিল তাদের সাথে দেখা হচ্ছে, নতুন যা আসছে তাদের সাথে দেখা হচ্ছে। আয়োজকরা বলছেন বাংলা সংস্কৃতি চর্চার দায়বদ্ধতা থেকেই নববর্ষ উৎসবের এই আয়োজন। মানুষ আমাদের ভালোবাসছে, সব মানুষ আমাদের ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় জিনিস, সেটাই সবচেয়ে বড় সফলতা। আর দায়বদ্ধতা যেটা, এটা আমাদের সংস্কৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা, বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা। সে কারণে এত ব্যস্ততার মাঝে আমরা এসব আয়োজন করে থাকি। দিনের শুরুতে হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কোয়ারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতীক ও মুখোশ নিয়ে এসো হে বৈশাখের সুরে শোভাযাত্রা হয় হোয়াইট চার্চ ঘিরে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া প্রবীণদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডে স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত হয় জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার এই সম্মাননা অনুষ্ঠান। এতে সিলেট অঞ্চল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনের প্রবীণ সদস্য এবং আজীবন সদস্যের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী কমিউনিটির ঐক্য জোরদার এবং প্রবীণদের অবদান স্মরণে প্রতি বছরই এই আয়োজন করে সংগঠনটি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার খেলার খবর। নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিচ্ছে বাংলাদেশ। এদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ সিনারিও অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা। এদিন এ ও বি দল নামে ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে ম্যাচের সবচেয়ে বেশি আলো ছড়ান ওপেনার সাইফ হাসান। 133 বলে 6-4 ও 8 ছক্কায় 138 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসের উপর ভর করে টিম এ 7 উইকেটে তোলে 292। তবে লিটন, তামিম, শান্ত কেউই জাতীয় দলের অন্য ব্যাটাররা রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে টিম বি থামে মাত্র 164 রানে। সর্বোচ্চ 55 রান আসে সৌম্যের ব্যাট থেকে, আর 31 রান করেন শামীম পাটোয়ারি। এ দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন তাসকিন আহমেদ। মঙ্গলবার বিশ্রাম থেকে বুধবার থেকে আবারও অনুশীলন করবে ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মিরাজরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বিভিন্ন ধাপে ধাপে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সোমবার সকালে আসেন 4 ক্রিকেটার। খেলোয়াড়, কোচিং স্টাফ সহ দলের বাকি 22 সদস্য আসেন রাত 11টায়। 2.5 বছর পর বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস। সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বাড়বে মিরাজের দলের। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসন্ন সিরিজের স্কোয়াড সাজিয়েছে ব্ল্যাক ক্যাপস। একদিন বিশ্রামে থেকে বুধবার প্রস্তুতি শুরু করবে নিউজিল্যান্ড। আগামী শুক্রবার মিরপুরে হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায়। বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষা। রমনার সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট। চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।